সবাইকে আপনাদের স্বাগত। নমস্কার। আমি রবি গুপ্ত, তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ। নতুন রাজনৈতিক দল, পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত, এবং বর্তমানে বাংলার বলা যেতে পারে একমাত্র 16 আনা বাঙালিয়ানা বিকল্প রাজনৈতিক দল। আমাদের সাধারণ মানুষ মনে করছে, আমরা মনে করছি, এবং তেজস আগামী দিনে ইলেকটোরাল পলিটিক্স যেহেতু আমরা পুরোপুরিভাবে রেজিস্টার্ড, তাই জন্য নির্বাচনে ডেফিনেটলি আমরা অংশগ্রহণ করব। মানুষের পাশে দাঁড়ানো, পশ্চিমবাংলার মানুষের, পশ্চিমবাংলার সমাজ, পশ্চিমবাংলার অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, বৈষম্য, যাবতীয় যা আছে তার যেটাই জনবিরোধী তার বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে দাঁড়ানো, মানুষকে পরিষেবা দেওয়া, এটাই তেজসের মূল লক্ষ্য। বিশেষ করে আর্থসামাজিক বৈষম্য দূরীকরণ এবং সেটাতে সামঞ্জস্য আনা, সমতা আনা অন্যান্য রাজ্যের সাথে। এছাড়া তেজস ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে যেখানে যেখানে গেছি, সেটা উত্তরবঙ্গ হোক, মধ্যবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, সমস্ত জায়গায় মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবং আমরা মনে করছি যে মানুষের সাথে থেকে যেটা আমরা বুঝতে পারছি, আন্দাজ করছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বাংলার ডেফিনেটলি একটি বিকল্প রাজনৈতিক দল। আগামী দিনে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের হয়ে কথা বলবে, মানুষের আওয়াজ তুলে ধরবে। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলিনি, এটা আমাদের সৌভাগ্য যে আমার আশেপাশে যারা বসে রয়েছেন এনারা বলে একটি সংগঠন আছে, আদিবাসী একতা মঞ্চ। এনারা নিজেরাই বলবেন না, এবং আপনারা যখন প্রশ্ন করবেন ওনারা বলে দেবেন। আদিবাসী একতা মঞ্চ, তার রাজ্য সভাপতি এখানে রয়েছেন, বিভিন্ন জেলার সভাপতিরা রয়েছেন, সম্পাদক রয়েছেন, মহিলা সংগঠনের নেত্রী রয়েছেন এখানে রাজ্যের। তো এনারা তেজসের সাথে সম্মিলিত হয়েছেন এবং আগামী দিনে এনারা তেজসের সাথে কাজ করবেন। তেজসের ছত্রছায়ায় একত্রে এরা কাজ করবে সারা পশ্চিম বাংলায়, মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের আওয়াজ হয়ে, মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের জন্য পরিষেবা দেবেন এবং কাজ করবেন। এবং আমি তেজসের রাজ্য সভাপতি এবং ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে ওনারা এখানে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন এবং একসাথে কাজ করা, মানে প্রান্তিক মানুষদের সাথে তাদেরকে পাশে পাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সুতরাং তাদের যখন আমরা আমাদের জার্নির প্রথমেই পেয়ে গেছি, আমি এটাকে অত্যন্ত সৌভাগ্য মনে করছি এবং সম্মানিত বোধ করছি। আপনি কিছু বলতে চান? উনি রাজ্য সভাপতি, আমের মহিলা সংগঠনের সভাপতি। তারপরে ওনারা প্রশ্ন করতে পারবেন। আমি অর্থাৎ আদিবাসী একতা মঞ্চ থেকে বলছি, আদিবাসী একতা মঞ্চের রাজ্য সভাপতি সুশান্ত মুর্মু। আমার বক্তব্য হচ্ছে, আমাদের আদিবাসী সমাজকে এখনো পর্যন্ত একেবারে জলের তলায় ডুবিয়ে দিয়েছে সরকার। সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে এই তেজস জনকল্যাণ পার্টির সাথে সম্মিলিতভাবে থেকে আমাদের দাবি, আমাদের সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো। এই জন্যে আমরা আজ সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করছি এবং আগামী দিনেও সম্মিলিতভাবে কাজ করব এই তেজস জনকল্যাণ পার্টি থেকে। এটাই হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে তেজসের রেজিস্ট্রেশন, নিবন্ধীকরণ হয়েছিল 2023-এ এবং ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে আমরা অল্প বিস্তর তো নিশ্চয়ই কাজ করছি, রাস্তায়ও নেমেছি, বিভিন্ন রকমভাবে আমাদের যা কর্মসূচি আছে সেগুলো করেছি। বাট সেই সময়ে, পরবর্তী সময়ে পরপর কয়েকটা ইলেকশন থাকার জন্যে আমরা সেরকমভাবে রাস্তায় নামিনি। তবে ডেফিনেটলি আমাদের প্রচার ডিজিটালি এবং জনসংযোগ, যেটা ডাইরেক্ট মানুষের সাথে গিয়ে তাদের সাথে কথা বলা, তার মাধ্যমে হয়েছে। এই প্রেস লঞ্চটা বেসিক্যালি করা হচ্ছে, প্রেস কনফারেন্স বা প্রেস লঞ্চই আমি বলতে পারি, সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে জানানো, আপনাদের জানানো হয়নি এতদিন। মানে ইন্ডিভিজুয়ালি প্রেস জানতো, কিছু ডিজিটাল মিডিয়াম তারা জানতো,
সাধারণ মানুষ তো ডেফিনেটলি জেনেছে, বাট আপনাদেরকে সবাইকে একত্রিত করে আপনাদেরকে আমার ইনভাইট করা হয়নি আমাদের পার্টির তরফ থেকে। সেজন্য আজকে সবাইকে আপনাদের ইনভাইট করা হয়েছে, আমন্ত্রিত করা হয়েছে যে আপনারা এসে আপনারা এবার অফিশিয়ালি দাপ্তরিকভাবে আপনারা জানতে পারলেন যে তেজস রাস্তায় নামছে আগামী দিনে এবং মানুষের কথা বলার জন্যে তারা বদ্ধপরিকর। আপনি কিছু বলুন। আমিও আদিবাসী মহিলা একতা মঞ্চ থেকে আমারও কিছু বক্তব্য আছে। আমরা দীর্ঘদিন ধরে গ্রামে গঞ্জে এইভাবে জর্জরিত, লাঞ্ছিত আর বঞ্চিত, তার জন্য আমিও নিজে একজন মহিলা হয়ে যেটা অনুভব করেছি, মানে একা কিছু করা যায় না। আর যেভাবে দেশ দেশান্তরে আমাদের ছড়িয়ে আছে, যেভাবে ভুগছি, মানে এই তেজসের কাছে এসে আমি খুব মানে নিজেকে ধন্য মনে করলাম। কারণ গ্রামের মানুষ এক থালা ভাতের জন্য লালায়, আর এই এক থালা ভাত মুখের কাছ থেকে আমাদের রাজনৈতিক দলগুলো টেনে নিয়ে যান গরিবের মুখ থেকে। আমি এটাই বাঁচাতে চাই যে গ্রামে গঞ্জে গরিব মানুষ আদিবাসীদের মুখে যাতে এই এক থালা ভাত যাতে জুগিয়ে দিতে পারি, তাদের মুখের কাছে, তাদের হাতের কাছে দিতে পারি। তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করেছি যে তেজস পার্টির কাছে এসে, আর উনি আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে, আর ওটার জন্য ওনাকে শতকোটি ধন্যবাদ। আমার নাম মঞ্জু হেমব্রম, আমি একজন বিধবা মহিলা এবং মহিলা সংগঠন, হ্যাঁ, আর আদিবাসী একতা মহিলা সংগঠনের নেত্রী। হ্যাঁ, আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। এনাদের আরও পদাধিকারী রয়েছেন, উনি বোধহয়। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দিলীপ কুমার কিস্কু, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সভাপতি তেজস ডেভেলপমেন্ট পার্টি যোগদান করলাম। কারণ আমরা আদিবাসী সমাজের অনেক ক্ষেত্রে আমরা শাসিত, বঞ্চিত, অনেক জায়গা থেকে হয়েছি, এই কারণে আমি এই পার্টিতে জড়িত হলাম। উনি মালদা থেকে এসেছেন। তেজস ডেভেলপমেন্ট পার্টিতে সমাজের কল্যাণের জন্য যোগদান করলাম। এবার প্রশ্ন থাকলে করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা এই যে পার্টিটা মানে আগেই তৈরি হয়েছে, আজ থেকে আপনি আমাদেরকে সবাইকে জানালেন এবং আমরা জানতে পারলাম, এই লড়াইটা কার বিরুদ্ধে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? মানুষের দুই সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা এমন সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা জনবিরোধী কাজ করছে, মানুষের হিত সম্পর্কে চিন্তা করছে না। কি কি হচ্ছে সাম্প্রতিককালে আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে, আমরা সবাই জানি, দুগ্ধপোষ্য শিশুও জানি কি হচ্ছে না হচ্ছে। সুতরাং সেটা যার বিরুদ্ধে, যেই তার ইনচার্জে রয়েছে বা যেই তার সেটার কন্ট্রোলে রয়েছে, তিনি যদি বা তিনি বা তারা প্রশাসনের, তারা যদি জনবিরোধী কোনো কাজ করে, মানুষের বিরোধী কোনো কাজ করে, সমাজের বিরোধী কাজ করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হব। প্রথম লক্ষ্যটা কি আপনার? এখন পশ্চিমবাংলার যে অবস্থা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় লক্ষ্য বলে এভাবে আমরা প্রায়োরিটাইজ করতে পারি না। তবে হ্যাঁ, বলতে পারেন যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যুসের মধ্যে, প্রায়োরিটির মধ্যে, সেগুলোর মধ্যে আর্থসামাজিক বৈষম্য, ডেফিনেটলি মানুষের স্বাস্থ্য সুরক্ষা, নারী সুরক্ষা, শিক্ষা, মাথার ওপরে ছাদ। তবে সবথেকে প্রথমে আমি বলবো সর্বোপরি সেটা হচ্ছে আর্থসামাজিক বৈষম্য দূরীকরণ। যার জন্যে, কারণ আমি বারবার বলি যে পরিযায়ী কিন্তু একমাত্র কর্মসংস্থানের অভাবেই এখান থেকে পরিযায়ী হচ্ছে না, এই বেতন বৈষম্যের জন্যও কিন্তু পরিযায়ী হয়। একটি ছেলে বা একটি মেয়ে উপযুক্ত হওয়ার পরেও তাদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষিত তারা, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা বাংলায় বসে যা কামাবে, আপনি যদি অন্য রাজ্যে যায় তাহলে দেখবেন যে তারা অনেক বেশি, দ্বিগুণ থেকে আড়াই গুণ কামাচ্ছে। এই বৈষম্য কেন? কিসের জন্য অন্য জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে এসে মনে করে যে বাংলায় শ্রম এত কম মূল্যে পাওয়া যায়? সেটা আমার প্রশ্ন, সবার কাছেই প্রশ্ন, প্রশাসনের কাছে তো নিঃসন্দেহে প্রশ্ন, যে এগুলোকে হতে দেওয়া হচ্ছে কেন? যার ফলে আমাদের এখান থেকে মেধা বেরিয়ে চলে যাচ্ছে, দক্ষতা বেরিয়ে চলে যাচ্ছে। কি পড়ে থাকছে? যা পড়ে থাকছে সেগুলোকে আমরা জানি যে তাদের আর কোনো উপায় নেই বলে তারা এখানে পড়ে রয়েছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো হচ্ছে। এবং
এমনকি ডেইলি ওয়েজ যেটা আমাদের দৈনন্দিন পারিশ্রমিক যেটা সেটাও অনেক কম থাকে। ফলে এইটা আমার মনে হয় এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। পরিযায়ী শ্রমিক নিয়ে যে কথাটা বললেন, মানে বেশিরভাগ আমরা দেখেছি উত্তরবঙ্গের দিকে পরিযায়ী শ্রমিক সংখ্যা বেশি। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে কোন কোন জায়গায় বেশি স্ট্রেংথ আপনি দিতে চাইছেন আর কি? না, উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক, আপনি যে ধরনের পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, দিন আনা দিন খাওয়া বা আপেল বাগানে কাজ করা, মাঠে ময়দানে কাজ করা, তারপরে বিভিন্ন রকমের সোনার ইয়েতে, এই যে আমি বলছি এটা তো একটা লেভেল গেল, একটা তো লাইন ডেফিনেটলি। এর ওপরে যারা রয়েছে, যারা শিক্ষিত বেকার যুব সমাজ, তারাও কিন্তু পরিযায়ী হচ্ছে, বিভিন্ন স্টেটে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের এখানে কোন কিছুর অভাব তো নেই। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব রকম পরিকাঠামো যদি করার ইচ্ছা থাকে তাহলে সব উপায় হয়, কিন্তু আমি জোর জবরদস্তি এখান থেকে, এটা একটি সুপরিকল্পনা, এটা একটি কনস্পিরেসি, এটা এই ধরনের কনস্পিরেসি কে তৈরি করছে যে বাংলা থেকে মেধা বার করে দেওয়া হচ্ছে, বাংলা থেকে দক্ষতা বার করে দেওয়া হচ্ছে? আপনার বেতন বৈষম্য থাকলে মানুষ একটু বেশি রোজগারের জন্য বাইরের স্টেটে যাবেই, সুতরাং মানুষ যাচ্ছে। এটার জন্য কে উত্তর দেবে? সেই উত্তর তো আমার, সেই প্রশ্নগুলো আমরা করবো ডেফিনেটলি। আপনার সামনে দেখছি একদিকে সংবিধান দেখেছেন, অন্যদিকে বেদও রয়েছে। এটা মানে তাৎপর্য কি? কেন আজকে যখন দলটা আপনি আনুষ্ঠানিকভাবে দেখাচ্ছেন বা জানাচ্ছেন সবাইকে, কেন বেদ সংবিধান নিয়ে মানে কি বোঝাতে চাইছেন মূলত? প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় প্রশ্ন, যে বলা হয় যে রাজ্যে বিরোধী ভোট বেশি ভাগ হচ্ছে বলে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন একের পর এক নির্বাচনে তাদের জয়ের যে বাংলা অনেকটা কাটছে। এবার আপনি যদি রাজনৈতিক ময়দানে নামেন, সেক্ষেত্রে বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস যারা বিরোধী দল রয়েছে হয়তো অসুবিধার মধ্যে পড়তে হবে, কারণ বিরোধী ভোট থেকে আপনি যদি লড়াই করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, আমি রাজ্যের পার্সপেক্টিভে বলছি, বিরোধী ভোট তো ভাগ হবে, মানে এই বিষয়ে আপনি কি বলছেন? আপনার প্রথম প্রশ্ন, সংবিধান আমি হৃদয়ে রাখি, আমার মন মস্তিষ্কে সংবিধান থাকে, আর বেদ আমার চলার পথের পাথেয়। বেদ তো কোনো ধর্মের বই নয়, এটা একটা অর্ডার অফ লাইফ, জীবনের পথের পাথেয়। জীবনে চলার পথে আপনার বেদ লাগবে প্রত্যেক জায়গায়। এটা কোনো ধর্মের বই হিসাবে এখানে রাখা নেই, কিন্তু এটা আপনি বলতে পারেন আমাদের পথ নির্দেশক, আমাদের পথপ্রদর্শক, আমাদের পথ দেখাচ্ছে। আমি সেটাই মনে করি। আমার কাছে মহাভারতও রাখা রয়েছে, আমার কাছে বাইবেলও আছে, বুদ্ধের বইও আছে, সব কিছুই আছে। আমাদের তেজসে সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা ধর্মকে প্রাধান্য দিই না। ধর্ম, সম্প্রদায়, জাতি, রং, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, সমস্ত কিছু নির্বিশেষে তেজসে আসতে পারে। তেজস সবার জন্য দাঁড়ায়। ফলে কোনো পার্টিকুলার বই থাকলে, যেটা হয়তো আপনার চোখে পড়ছে বেদটা বলে আপনি দেখলেন, আপনি একটু ঘুরলে দেখতে পাবেন এখানে কিন্তু গীতাও আছে, মহাভারত আছে, বাইবেল আছে, সবই আছে এখানে। সুতরাং ধর্মের ওপরে ভিত্তি করে বই রাখা হয় না। এগুলো এক হচ্ছে পড়ার জন্যে, আর দ্বিতীয় হচ্ছে এগুলো আমাদের মন মস্তিষ্কের হৃদয়ে থাকলে আমার সামনের দিকের পথে চলার পথটা আবার খুব প্রশস্ত এবং খুব পরিচ্ছন্ন থাকবে। আমি সেই জন্যেই এগুলো আমি মনে করি এগুলো প্রত্যেকেরই রাখা উচিত, প্রত্যেকেরই একবার করে পড়া উচিত, সব কিছু পড়া উচিত, তবে আউটলুকটা অনেক ব্রড হয়। আর দ্বিতীয়ত আপনার কথা অনুযায়ী ভোট ভাগ হবে, কিসের ভোট ভাগ হবে? ভোট ভাগ হওয়ার তো আমি কোনো কিছু দেখছি না। মানুষ যাকে মনে করবে তাকে গ্রহণ করবে। মানুষ যদি মনে করে যে এটা বিকল্প, তেজস জনকল্যাণ বিকল্প, রাজনৈতিকভাবে তাদের বিকল্প, তাদের কথা বলছে, এবং সবাইকেই তো তারা 5 বছর, 10 বছর, 15 বছর তারও বেশি চান্স দিয়েছে। একবারের জন্য যদি তেজসকে ক্ষমতায় আনে, একবারের জন্য যদি তাদেরকে সুযোগ দেয়, আশীর্বাদ করে, তাহলে মানুষ দেখবে, মানুষ বুঝবে। মানুষ যদি বোঝে যে না, এদেরকে সুযোগ দেওয়া উচিত, এরা কাজ করবে, এরা যেটা বলছে সেটা গ্রহণযোগ্যতা আছে, তাহলে মানুষ দেবে। আমি এখানে ভোট ভাগাভাগির কোনো ব্যাপার দেখি না। এখানে ভোট ভাগাভাগির কোনো ব্যাপার নেই। মানুষ যাকে পছন্দ করবে মানুষ তাকে ভোট দেবে, এবং সেটা সবসময় হয়ে এসছে, আজও হবে, ভবিষ্যতেও হবে। মানে আগামী নির্বাচনগুলোতে কোন কোন জেলার উপরে বেশি গুরুত্ব আরোপ করছেন আপনারা? মানে 26-এ যে নির্বাচন, হ্যাঁ, তাকিয়ে আপনারা কোন কোন জেলাটা না কোনো ম্যাডাম এই প্রশ্নের রেস ধরেই বলে রাখছি, একই সঙ্গে উত্তরটা দিতে পারবে। সেটা হচ্ছে প্রথম, আপনাদের এই মুহূর্তে সংগঠনের সদস্য সংখ্যা কত? যদি ধরে নিই যে 26-এর বিধানসভা নির্বাচনকে আপনারা টার্গেট করছেন, তাহলে আপনাদের এই মুহূর্তে সাংগঠনিক জোর কতটা আছে? আপনারা কি লড়াইয়ে নামতে পারবেন? সেই 26-এর লড়াই আছে? আমি বলি 2026-এর নির্বাচনে এখনো টাইম আছে, সময় আছে।
এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কতজন মেম্বার আছে তার উপরে বেস করে কিন্তু ভোট দেয় না, মানুষ ভোট দেয় না। আমি ক্যান্ডিডেট তো অবভিয়াসলি আমাদের এখানে বিধানসভায় যতগুলো সিট আছে আমরা সবগুলোতেই লড়বো, এটা আমাদের লক্ষ্য। কারণ মানুষের কথা তো সব জায়গা থেকে সব জেলা থেকেই বলতে হবে। আমি দক্ষিণবঙ্গ থেকে বলবো, উত্তরবঙ্গে বলবো না, উত্তরবঙ্গে বললে মধ্যবঙ্গে বলবো না। সুতরাং সব জেলাতেই আমাদের করতে হবে। কোন জেলার উপর বেশি ফোকাস দিচ্ছেন আপনার প্রশ্ন ছিল, কোনো জেলার উপরে বেশি ফোকাস বা কম ফোকাসের ব্যাপার নয়, ইট ইজ এ ম্যাটার অফ ইকুয়াল ফোকাস। যেখানেই প্রয়োজন সেখানেই তেজসকে পাবে, যেখানেই প্রয়োজন সেখানেই তেজস যাবে। সুতরাং সেটা সম হবে সব জায়গায়, কোনো বেশি কমের ব্যাপার নয়। আর একটা কী বললেন, কী প্রশ্ন করলেন একটা আপনি? আপনাদের সদস্য তার উপরে বেস করে তো সদস্যের উপরে বেস করে কখনো ভোট হয় না। ভোটটা হয় মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা। আমার যদি গ্রহণযোগ্যতা আমি বলতে তেজস্বের যদি গ্রহণযোগ্যতা থাকে, মানুষ যদি চোখ বন্ধ করে তেজস্বের উপর ভরসা করতে পারে, আমি বিশ্বাস করি একটা গাছকে দাঁড় করালে গাছটা জিতে যাবে, মানুষ তাকে ভোট দেবে। কারণ মানুষ পার্টির পরিকল্পনা দেখে, তাদের কথা বলার ধরন দেখে, তাদের মন মানসিকতা দেখে, তার উপরে বেস করে কতটা ভরসা করতে পারছে, বিশ্বাস করতে পারছে, রিলাই করতে পারছে, তার উপরে বেস করে মানুষ তাদের ভোট দেয়। আর একটা জিনিস আমি এখানে বলে রাখি এই প্রসঙ্গে, খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে মানুষ ভোট দিলেও আর তাতেই যে নির্ধারিত হয় কে আসবে ক্ষমতায়, সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিগত বেশ কিছু বছর হচ্ছে না। তার কারণ আমি মনে করি আসল খেলাটা হয় যেখানে গণনা হয়, গণনা কেন্দ্রে। আমি এই নিয়ে আওয়াজ ওঠাবো, আমি এই নিয়ে কমিশনের কাছে যাব, যাতে করে আমরা মনে করি তেজস্বে যদি অন্য রাজ্য থেকে গণনার সময় নিয়ে আসতে পারে মানুষ, তাহলে পরে অনেক বেশি স্বচ্ছতা থাকে সেখানে। কারণ এখানে যাদেরকে দিয়ে গণনা করা হয় তাদের মধ্যে অনেক সময় অনেককে ইনফ্লুয়েন্স করা যেতে পারে এবং হয়তো করা হয়। সেজন্য আমাদের ধারণা যে গণনা কেন্দ্রেই যা মানে যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত এধার ওধারগুলো হয় বা হওয়াতে পারা যেতে পারে, এরকম ধরনের প্রবাবিলিটিস, আমি বলছি পসিবিলিটিস অ্যান্ড প্রবাবিলিটিস, এগুলো কিন্তু ওই গণনা কেন্দ্রেই হয়, মানুষের ভোট কেন্দ্রে আজকাল হয় না অতটা। সুতরাং এই প্রসঙ্গে ওই জন্যই আমি ভাবলাম এটা প্রাসঙ্গিক বলে রাখলাম। এবং এই নিয়ে আমি সোচ্চার হব, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং আমরা আমাদের আর্জি জানাবো যে যদি সেখানে বাংলার মানুষকে না দিয়ে যদি বাইরে থেকে আমরা আনাতে পারি গণনার জন্যে, তাহলে আমার মনে হয় ভোটের রেজাল্ট অনেক পরিবর্তন হয়ে যাবে। ভোটের নির্ণয় মানুষ এমনিতেই গ্রহণ করছে। বাংলার মানুষের এখন যা অবস্থা, তারা দেখুন, যে তৃষ্ণার্ত তার কাছে জল নিয়ে যেতে হয় না, সে নিজের তাগিদেই জল খুঁজে নেয়। সুতরাং বাংলার মানুষ নিজেদের তাগিদেই এখন তেজসকে গ্রহণ করে নিচ্ছে। তারা বিকল্প চাইছিল অনেক দিন ধরে। সারা পশ্চিমবাংলায়, কোনো জেলাভিত্তিক নয়। জেলাভিত্তিক বলে আলাদা করবেন না, আমরা পশ্চিমবাংলাকে একটা এন্টিটি হিসেবে দেখি, কোনো জেলা হিসেবে না। হ্যাঁ থাকতে পারে, বাট আমরা পশ্চিম সংগঠনটা আলাদা জিনিস, সংগঠন আলাদা জিনিস, আর জেলার অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতাটা আলাদা জিনিস। দেখুন, তেজস নতুন দল, প্রায় বলতে পারেন সবে ভূমিষ্ঠ হয়েছে। সুতরাং এখনই আমরা তো আপনাকে একটা লাইন বা একটা ফিগার বা একটা সংখ্যা দিয়ে দিতে পারি না। এই যে কতজন হচ্ছে সদস্য, কত সংগঠন হচ্ছে, এটা একটা প্রোগ্রেসিং ব্যাপার, এটা ক্রমবর্ধমান, এটা হতেই থাকছে, কন্টিনিউয়েশন, এটা কন্টিনিউইং প্রসেস, এটা হতে থাকবে। আমি আজকে আপনাকে বলবো এত লক্ষ মেম্বার আছে, কালকেই দেখবেন ডিফারেন্ট, তখনই আপনারা এসে বলবেন এটা কেন বলেছিলেন এরকম, তো সেটা হতে পারে। এটা তো মানুষের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে যখন দেখবেন যে আপনারাও নিশ্চয়ই, আপনারা তো সবাই থাকেন মাঠে ময়দানে, আপনারা জানেন, আপনারা মানুষের সঙ্গে মেশেন, ফলে আপনাদের কাছে খবর আরও বেশি থাকে। সুতরাং আস্তে আস্তে যত মানুষ যাবে, যত মানুষ গ্রহণ করবে, তেজস্বের গ্রহণযোগ্যতা তত বাড়বে, তত সংগঠন বাড়বে। সংগঠন মানে কি? মানুষের আশা, মানুষের পার্টিসিপেশন। মানুষ তখনই ভয় থেকে বেরিয়ে আসতে পারবে যখন মানুষ বিশ্বাস করতে পারবে, মনে প্রাণে ভরসা করতে পারবে, রিলাই করতে পারবে, তখনই তো ভয়টাকে পাশে সরিয়ে রাখবে। তাহলে তো এখনো অবধি তো একটা মানুষের ভয় কাজ করে, এটা তো বলতে কোনো অসুবিধা নেই। যা পরিস্থিতি এখন বর্তমানে চলছে, মানুষ সেই ভয় কাটিয়ে বেরিয়ে সেটি নতুন দল করবে, কালকেই তাকে তুলে নিয়ে চলে যাবে। ফলে তখন তার পাশে গিয়ে দাঁড়ানোর একটা ব্যাপার থাকে, তাকে বের করে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো মানুষের এই ভয়টা কাটিয়ে উঠতে একটু সময় লাগে। কিন্তু
আমি খুব আশ্চর্য হয়েছি যে, এবং খুব প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি যে যেভাবে মানুষ আসছে, মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে এসে গ্রহণ করছে এবং পার্টিসিপেট করছে, সেটা আমার কাছে অভূতপূর্ব। আমি এতটাও এক্সপেক্ট করিনি এত শর্ট টাইমে, বাট সেটা মানুষ করছে, যার থেকেই বোঝা যাচ্ছে যে মানুষ অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত, ফলে তারা ঠিক নিজেদের কোথায় গেলে পরে প্রাণ বাঁচবে সেটা খুঁজে বার করে নিচ্ছে। হ্যাঁ, তাদের কাছে অবধি আমার এগিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব তেজসের, সেটুকুটা আমরা ডেফিনেটলি করব। তারপরে তো বাকিটা ভবিষ্যৎ বলবে, আগামী দিন বলবে। আগামী নির্বাচনে প্রার্থী দিতে পারবে জনকল্যাণ সব জায়গায়? নির্বাচন এখন অনেক দেরি আছে, 2026, তার আগে তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আদিবাসী একতা মঞ্চ কি আপনাদের পার্টির সঙ্গে কি অ্যালায়েন্স, নাকি আপনাদের এই রাজনৈতিক দলের একটা উইংস হিসাবে কাজ করবে? না না, উইং নয়, ওরা সম্মিলিত, ওরা একটি স্বতন্ত্র সংগঠন এবং ওরা এতদিন নিজেরা কাজ করেছে, কাজ করছে, কিন্তু যেহেতু ওরা ওদের যে দাবি দেওয়াগুলো আছে, দেখুন মানুষ সবাই মূল স্রোতে আসতে চায়, সুতরাং ওদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যেহেতু কেউ অ্যাটেন্ড করেনি বা সেগুলো নিয়ে কোনো কথাবার্তা আলোচনা হয়নি বা সেগুলোকে কেউ অ্যাডিয়ার করেনি, ফলে ওরা মনে করেছে যে তেজসের সঙ্গে আসলে পরে, তেজসের সঙ্গে গেলে এগুলোর হয়তো কোনো সমাধান সূত্র বেরোতে পারে এবং সমাধান ওরা পেতে পারে। তো আমারও তাই মনে হয় যে ওনাদের যে দাবি দাওয়াগুলো আছে, যে কিছু আমি অন্তত পড়েছি এবং দেখেছি, ওনাদের সাথে কথা বলেছি, প্রত্যেকটাই ন্যায্য দাবি দেওয়া, তার মধ্যে আমি অন্যায্য কিচ্ছু দেখি না। সুতরাং সেগুলো নিয়ে চর্চা করা বা সেগুলোকে ভবিষ্যতে মানুষের সামনে তুলে ধরাটা আমার মনে হয় আমাদের একটা সামাজিক কর্তব্য, শুধু রাজনৈতিক কর্তব্য না, সামাজিক কর্তব্য। কারণ আমি চাই এরা সবাই মূল স্রোতে আসুক। এনারা আদিবাসী বলে নয়, আদিবাসী হোক, যে কোনো জনজাতি, উপজাতি, পাহাড়ি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত যারাই রিজার্ভেশন, আমি চাই সবাই মূল স্রোতে আসুক, ইকুয়ালিটি অফ অপরচুনিটি। নাহলে আর সংবিধান পড়ে কী লাভ আছে? সংবিধানে যা বলছে সেটা যদি কার্যকরী না করতে পারি, তাহলে সংবিধান রেখে সাজিয়ে কোনো লাভ হয় না। মঞ্জু হেমব্রমের কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বর্তমানে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যেটা বলেন যে জয় জোহার প্রকল্প করেছেন এবং জঙ্গলের পাট্টা দিচ্ছেন, আপনি বললেন যে আপনারা কিছু পাট না, মুখের গ্রাস কেড়ে দিচ্ছে, খাবার পাচ্ছে না, কিন্তু বর্তমান রাজ্য সরকার একাধিক প্রকল্প আদিবাসীদের জন্য করেছে, তাহলে কি আপনারা সেগুলো পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? এটাই তো ভাববার কথা, যত বলা হয় তত করা হয় না। আর ওটা তো জঙ্গলমহলে, খালি আদিবাসীরা কি খালি জঙ্গলমহলেই আছে, না গোটা পশ্চিমবঙ্গে আছে, না গোটা ভারতবর্ষে আছে? এটাই তো আমরা মানে ভাবতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে জঙ্গলমহল বলছেন, ওটা জঙ্গলমহল হলো, তাহলে ওই জঙ্গলমহল, তাহলে উত্তরবঙ্গে কি আর আদিবাসী নেই? আপনারা তাহলে কোনো সুযোগ সুবিধা সরকারি পান না বলছেন, যে প্রকল্পগুলো আছে? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ এই যে গত কয়েক মাস গেল ওবিসির কাস্ট সার্টিফিকেট থমকে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে আমরা ব্লকে যাই, বিডিও সাহেব আর এসডিও সাহেবরা বলেন কি ওটা তো সুপ্রিম কোর্ট হয়ে আছে, আপনাদের আর কাস্ট সার্টিফিকেট হবে না। এইভাবে আমাদেরকে ধামাচাপা দিয়ে রাখা হয়, তাহলে আমরা কি করব? ওবিসিদের জন্য সেখানে করা হয়েছে আর সব এসসি এসটিদেরকে নিয়ে ঘুলে খাওয়া হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম? আপনারা আশাবাদী এই তেজসের সঙ্গে এলে আপনাদের দাবি দাবাগুলো পূরণ হবে? হ্যাঁ, আমি বিশেষ করে আমি খুবই আশাবাদী। এই জন্যই আশাবাদী, আমি একটা খ্রিস্টান বিধবা মহিলা, আমি ঈশ্বরকে খুবই বিশ্বাস করি আর ঈশ্বরের খুবই ভক্ত। আমাদের ঈশ্বর নিরাকার, উনি কিভাবে এই পৃথিবীটা তৈরি করেছেন, তারপরে যে শীত, বসন্ত, বর্ষা, হেমন্ত, আমরা একটা নাম দিয়েছি, কিন্তু উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ দিয়েছেন। আর ওটার সাথে আমি নিজে নিজে মনে মনে ভাবি যে কীরকমের ভগবান, আর ওটা উনি কাজ করেন আর আমরা সেটার নাম দিই। তাহলে আমিও দেখি যে এককালে আসলো ইংরেজরা, তারপরে ইংরেজদেরকে তাড়াতে গিয়ে কংগ্রেস দল গঠন হলো, এককালে কংগ্রেস শাসন করলো, খুব ভালোই হলো, সবাই ধন্য, সবাই তখন কংগ্রেস, মানে মানুষই কংগ্রেস, শুধু সাতাল নয়, শুধু
এসসি নয়, এসটি নয়, সবাই তখন কংগ্রেস। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা বলে রাখি, মঞ্জুদি যেটা বলছেন তো খুবই প্রাসঙ্গিক, বাট আপনি যিনি প্রশ্ন করলেন, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে তেজসের সাথে গেলে পরে আপনি বিশ্বাস করেন যে আপনাদের দাবি দাবাগুলো পূরণ হবে কিনা, তেজসের সাথে গেলেই আমাদের দাবি দাবাগুলো পূরণ হবে, নচেত হবে না। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আমি এই জন্যই বলছি, কারণ এত সময়, এতদিন, এত বছর তো দেওয়া হয়েছে, সেখানে আপনারাও যেরকম ছিলেন, ওনারা ভুক্তভোগী, ওনারাও রয়েছেন, আমরাও রয়েছি, আমরা সবাই দেখেছি। যদি ওনারা সব কিছু পেতেন এবং তাতে যদি সন্তুষ্ট হতেন, তাহলে নিশ্চয়ই আজকে তেজসের প্ল্যাটফর্মে এসে বসতেন না। তেজসের সাথে যখন এসে ওনারা সম্মিলিত হতে চেয়েছেন এবং ভরসা করেছেন, তখন ওনারা চাইছেন যে তেজস কিছু করুক। এবং তেজসের হয়ে আমি এটুকু বলতে পারি যে আমি ওনাদের, যেরকম আমি বললাম, ওনাদের দাবি দাবাগুলো আমি দেখেছি, পড়েছি, সেগুলো ন্যায্য, সেগুলো নিয়ে নিশ্চয়ই আগামী দিনে সোচ্চার হওয়া যায় এবং সমাজের সামনে তুলে ধরা যায়। ফলে ওনারা সুরাহা পাবেন তেজসের সঙ্গে গেলে পরে। আমি এটাই বলতে চাইলাম, এককালে কংগ্রেস রাজত্ব করলো, এককালে বাম রাজত্ব করলো, বর্তমানে আমাদের আরও কেউ রাজত্ব করছেন, তাহলে তেজস একদিন কেন পারবে না? দিদি বলছি, রাস্তায় বিরোধী দল সব মিছিল করছে, আপনারা কখন নামবেন? আমরা কারোর সঙ্গে কম্পিটিশনে যাচ্ছি না। রাস্তায় বিরোধী দল নামলেই আমাকে নামতে হবে এমন কোনো কম্পিটিশনে আমরা যাচ্ছি না। তবে ডেফিনেটলি রাস্তায় নামতে হবে, কারণ বাংলার রাজনীতি তো ঘরে বসে হয় না, আর আমি এই অফিসে বসেও হবে না। আমরা আগামী দিনে নামবো, তাই জন্যই তো আপনাদেরকে সবাইকে প্রথমে ডেকে নিয়ে আসা এবং জানান দেওয়া যে আমরা এবার রাস্তায় ডেফিনেটলি নামবো। আগামী দিনে আপনারা আমাদের রাস্তায় দেখতে পাবেন বিভিন্ন ব্যাপারে সোচ্চার হওয়া, যেগুলোই জনবিরোধী সেগুলোতে সোচ্চার হওয়া। তবে কেউ নামলেই আমরা নামবো না, এই ধরনের কম্পিটিটিভ পলিটিক্সে আমরা বিশ্বাস করি না। আমরা যেখানে মনে করবো যেটা ন্যায্য নামা উচিত, প্রতিরোধ গড়ে তোলা উচিত, প্রতিবাদ করা উচিত, ডেফিনেটলি সোচ্চার হবো। সেখানে বিরোধী দলেরা থাকুক না থাকুক, কেউ থাকুক না থাকুক, তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা ডেফিনেটলি রাস্তায় থাকবো যেখানেই দরকার। ম্যাডাম, মানুষের কাছে তেজসকে বক্তব্য, তেজস যেটা বলতে চাইছে সেটা পৌঁছে দিতে প্রচারে কি কোনো কৌশল থাকছে? কারণ একটা রাজনৈতিক দল নতুন আত্মপ্রকাশ করছে, মানুষের কাছে তাদের দাবি, বক্তব্য, তারা কি বলতে চাইছে বা করতে চাইছে। আপনি কোথায়? আপনাকে আমি দেখতে পাচ্ছি না, একটু আসুন না সামনে। এই যে ম্যাডাম, এখানে। ও আপনি, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। এই মানুষের কাছে যতক্ষণ আপনি আপনার দাবি দাবা বা বক্তব্যগুলো নিয়ে যাচ্ছেন, ততক্ষণ মানুষের আস্থা, বিশ্বাসযোগ্যতা বা ভরসাটা পেতে সময় লাগবে। সেই জায়গায় প্রচারে বা মানুষের কাছে পৌঁছতে আপনাদের কি কোনো কৌশল বা কিছু দিচ্ছে? রণনীতি কৌশল কি কেউ কাউকে বলে দেয় নাকি পাবলিক করে? সেটা কি সম্ভব নাকি? কৌশল তো ডেফিনেটলি থাকবে, কৌশল ছাড়া আবার কাজ হয় নাকি? কৌশলও থাকে, রণনীতিও থাকে, সবই থাকে, কিন্তু নীতি বলে দেওয়া যায় না। সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করে, পরিস্থিতি কখন কীরকম আসবে তার উপর ডিপেন্ড করবে রণনীতি কী হবে, কৌশল কী হবে। হ্যাঁ, সবই কর্মসূচি তো, রাস্তায় নামাটা সে দেখুন, কর্মসূচি তো একের পর এক আছেই। হ্যাঁ, ইলেকশন কমিশনকে গিয়ে বলা সেটা তো একটা বড় ব্যাপার নিঃসন্দেহে, কিন্তু আরও বিভিন্ন ব্যাপারে সোচ্চার হওয়া, এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, স্বাস্থ্যর ওপরে রয়েছে, যেটা আমি বললাম আর্থসামাজিক বৈষম্য, সেটা নিয়ে আমি ভীষণভাবে সোচ্চার। কারণ দেখুন, আমরা তেজস থেকে আমি মনে করি যে পকেটে যদি টাকা থাকে না, কোনো ভাতা, ভিক্ষা, অনুদান, এই দান, ওই কিচ্ছু দরকার হয় না। আপনি নিজের বাড়ি তৈরি করতে পারবেন, আপনি নিজেই যেতে পারবেন, নিজেই ব্যবসা তৈরি করতে পারবেন। ফলে এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে বাংলার সাধারণ মানুষের হাতে টাকা থাকে, তার ব্যাংক ব্যালেন্স থাকে, তার পকেটে টাকা থাকে, এটা খুব দরকার। তো সুতরাং এটা তো আর নিশ্চয়ই একটা ইকোনমিক রোল ওভার ছাড়া তো হবে না। সুতরাং এই জিনিসটা নিয়ে আমরা সোচ্চার হব, কারণ আমি চাই বাংলার প্রত্যেকটি মানুষ অর্থ উপার্জন করুক, যে অর্থ উপার্জন করলে তারা একটি সুন্দর, সুষ্ঠু, নিরাপদ, সুরক্ষিত জীবনযাপন করতে পারবে। বাইরে যাওয়ার দরকার হবে না, লক্ষ লক্ষ পরিযায়ী হওয়ার প্রয়োজন হবে না। সেই রকম অর্থ তারা উপার্জন করুক, এবং সেই ক্যাপাসিটি বাংলার মানুষ সর্বগুণ সম্পন্ন। বাংলার আমাদের এখানে সব রকম ইনফ্রাস্ট্রাকচার আছে, যা দরকার
আমাদের এখানে প্রাকৃতিক সম্পদ আছে, যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়নি, যেগুলো হলে পরে আমাদের আরও বেশি করে শিল্প বা অন্যান্য জিনিস, অন্যান্য ব্যবসা বাণিজ্য লোক নিয়ে আসতে পারে, সেগুলো তৈরি করা দরকার। তাহলে আমার মনে এগুলো মোর ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা সোচ্চার হব। সুতরাং আমার কাছে বাংলার আর্থসামাজিক বৈষম্য, আর্থসামাজিক সম্যতা, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। কারণ মানুষের হাতে টাকা থাকলে সব কিছু থাকে, পকেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমার আপনার সবার ক্ষেত্রেই এক। রাজ্যে একাধিক দুর্নীতি বার্নিং ইস্যু এই মুহূর্তে, নিয়োগ দুর্নীতি, আরজিকর, স্যালাইন কাণ্ড থেকে শুরু করে, সেই নিয়ে তেজসকে কবে রাস্তায় দেখা যাবে প্রতিবাদ আন্দোলনে? এগুলোর তো মূল কারণই হচ্ছে এই যেটা বললাম, আর্থসামাজিক বৈষম্য। ঘরে টাকা নেই, পকেটে টাকা নেই, কোথাও টাকা নেই। এদিকে আমার চাহিদা আছে, আমার ব্যক্তিগত চাহিদা আছে, পারিবারিক চাহিদা আছে, সামাজিক চাহিদা আছে, সব রকম আমি মেটাবো কোথা দিয়ে? তাই জন্যেই অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, ক্রাইম হচ্ছে। আপনি এইটাকে যদি অ্যাড্রেস করেন, এই আর্থসামাজিক মানুষের পকেট, যেটা আমি বারবার বলছি, বাংলার ছেলেমেয়েদের পকেটে, বাংলার মানুষের হাতে টাকা দেওয়া হোক, পকেটে টাকা দেওয়া হোক, তাদের রোজগার করার ক্ষমতা করিয়ে দেওয়া হোক, তাহলে পরে দেখবেন অটোমেটিক্যালি ক্রাইম অপরাধ নেমে যাচ্ছে। ক্রাইম অপরাধ তো হয় বিকজ মানুষের হাতে টাকা নেই। এইগুলো নিয়ে কি তেজস কি রাস্তায় নামছে খুব শীঘ্রই? হ্যাঁ, রাস্তায় তো নামতেই হবে, মানুষের কথা তো বলতেই হবে, ডেফিনেটলি এটা তো বলতেই হবে। জনসংযোগ কি রয়েছে সেটা একটু যদি জানান। জনসংযোগ সবভাবেই, মানুষের সাথে সাথে গিয়ে কথা বলা, প্রত্যেকটা জায়গায় যাওয়া, ডিজিটাল মাধ্যম আছে, বিভিন্নভাবে মানুষের সঙ্গে তো আমরা যে কথা বলছি। এবং আপনাকে আমি একটা কথা বললাম না, যে তৃষ্ণার্ত ক্ষুধার্তকে গিয়ে গিয়ে দিতে হয় না, নাও ভাই তোমার তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল খাও, দরকার নেই, আপনি রেখে দিন, ও ঠিক চলে আসবে। যার দরকার সে ঠিক চলে আসবে, সে ঠিক এসে যোগদান করবে। সেভাবেই তো আমরা এতদিন ধরে চলছি, সেভাবেই তো তেজস্বীর এত সংখ্যা হয়েছে, সদস্যের সংখ্যা। সুতরাং গ্রহণযোগ্যতা আছে, মানুষ নিচ্ছে, জনসংযোগ রয়েছে, তার সাথেও নিচ্ছে। আপনি বলছেন অবশ্যই যে মানুষের পকেটে ইকোনমিক ব্যালেন্স এলে, ইকোনমিক স্ট্রং হলে পরে সমস্ত কিছু অপরাধ দমন হবে। কিন্তু মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে আরজিকর কাণ্ডের পর, এটা কিন্তু একটা বড় মাত্রায় একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। সিবিআই ইনকোয়ারি আমরা দেখছি, সুপ্রিম কোর্টের আমরা বিষয় দেখছি, এবং একদিকে প্রচুর মানুষকে রাস্তায় নেমে আন্দোলন দেখছি, আবার ডাক্তারদের সাসপেনশন দেখছি। তেজসের কি ভূমিকা হবে? যে কোনো ক্রাইমের দুটো অ্যাঙ্গেল থাকে। একটা হচ্ছে কাজকর্ম নিয়ে, আইডল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ। আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে। এখানে দুটোই আছে। আপনি আরজিকর বলুন বা যে ধরনের অপরাধী বলুন না কেন পশ্চিমবাংলায়, সেখানে এই দুটো অ্যাঙ্গেলই আছে। পকেটে পয়সা নিয়ে বেকার, সারাদিন আমি বললাম না, চাহিদা আছে, ব্যক্তিগত চাহিদা, পারিবারিক, সামাজিক সব চাহিদা আছে, পকেটে টাকা নেই। আপনি একটা ছুরি মারলে পরে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনি একটা এই ধরনের অপরাধ করলে আপনাকে এই টাকা, এখন তো ধার্য করে দেওয়া হয়েছে, বোম মারলে এই হবে, পাথর মারলে এই হবে। সুতরাং যারা এই ধরনের যুব সমাজ রয়েছে, যারা পারছে বাইরে চলে যাচ্ছে, যারা পারছে না তারা এইভাবে টাকা রোজগার করছে, কারণ টাকা তো রোজগার করতেই হবে, নাহলে এত হঠাৎ করে তো মাস্তানি বেড়ে গেছে কেন, এত অপরাধ বেড়ে গেছে কেন? সব জায়গায় দেখুন না আপনি, সেটা আপনি প্রমোটারি রাজ থেকে শুরু করে যাবতীয় যে কোনো গ্রাম বাংলায় প্রান্তিক জায়গায় আরও বেশি করে হচ্ছে, আর তার আজ শহরে পড়ছে। ফলে এটা তো রয়েছেই, মানুষের টাকা রোজগার করতে হবে, সৎ পথে টাকা রোজগার করার উপায় নেই, চাকরি বাকরি নেই, লগ্নি নেই, ব্যবসা নেই, তো রোজগারটা করবে কোথা থেকে? যেখান থেকে টাকা পাবে সেখানে রোজগার করবে। এটা গেল একটা ব্যাপার। আর একটা থাকে হ্যাবিচুয়াল অফেন্ডার্স, সেটারও একটা কোনো না কোনোভাবে লিঙ্ক থাকে। হ্যাবিচুয়াল অফেন্ডার্স এই ধরনের একটা সাংঘাতিক, মানে অপরিকল্পনীয়, অকথ্য এই ধরনের অপরাধ তারাই করতে পারে যারা মানসিক প্রকৃতস্থ নয়, বিকারগ্রস্ত। সুতরাং তারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত থাকে, এই নেশাগ্রস্ত থেকে তাদেরকে এই ধরনের কাজ করিয়ে নেওয়া হয় বিভিন্নভাবে। সুতরাং কেন নেশাগ্রস্ত হয়, সেটাও আবার এইভাবেই কানেক্টেড। পকেটে নেই পয়সা, কোনোভাবে রোজগারের পথ নেই, ওই নেশাগ্রস্তভাবে থেকে যায়, যাতে করে এই সমস্ত মাথায় না আসে নেশা। আর এদেরকে তো কিছু কিছু রাজনৈতিক দল এদেরকে তো পুষে রাখে, এদেরকে তো রেখে দিচ্ছে এই ধরনের কুকর্ম করার জন্যে। যেই মোমেন্টে আপনি তার কাছে টাকা দেবেন, যেই মোমেন্টে তাকে আপনি রোজগারের পথটা দেখিয়ে দেবেন, তো সে তো আর আপনার এই ধরনের কুকর্মের মধ্যে আসবে না, সে জানবে আমি সৎ পথে রোজগার করতে পারবো। ফলে আসল মেইন পয়েন্টটাই হচ্ছে আর্থসামাজিক বৈষম্য। মানুষের পকেটে টাকা, মানুষকে রোজগার করার পথ দেখালে পরে, মানুষকে যদি টাকা রোজগার করা, সৎভাবে টাকা রোজগার করার পথ দেখান, এবং যেটা যার মধ্যে বৈষম্য থাকবে না, যেটা সম্মত আছে অন্যান্য রাজ্যের সাথে, তাহলে আমার মনে হয় অটোমেটিকলি ক্রাইম কমে যাবে। এটা আমার বিশ্বাস, এবং শুধু এটা আমার বিশ্বাস না, এটা স্ট্যাটিস্টিক্স। এটা আপনি পড়াশুনো করলে পরে, আপনি যদি পড়েন ব্যাপারটা নিয়ে, আপনি বুঝতে পারবেন যে দিস ইজ দ্য রিজন।
এবং এটা হলেই এটা কমবে, যে কোনো ধরনের ক্রাইম। দূরীকরণে তেজসের ভূমিকা কি থাকবে? কোন কিসে? আপনি যে বৈষম্যের কথা বললেন, হ্যাঁ, এই বৈষম্যগুলো দূরীকরণে কোন বৈষম্য? আর্থসামাজিক বৈষম্য? হ্যাঁ, এর জন্য তেজসের কি ভূমিকা থাকবে বা কিভাবে বেসিক্যালি কর্মকাণ্ড কি থাকবে? আচ্ছা, এর মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে শিল্প, ব্যবসা বাণিজ্য, লগ্নি ইত্যাদি এগুলো আনা। এবার এগুলো তো এমনি এমনি আসবে না, যতক্ষণ না যে কোনো ব্যবসায়ী, যে কোনো লগ্নিকারী দেখবে যে আমার পলিটিক্যাল স্টেবিলিটি আছে রাজ্যে। আমি একটা কারখানা গিয়ে করবো, কারখানা অফিস গিয়ে করবো, আমাকে 10টা লোক সেখানে দাঁড়িয়ে পড়বে, দাদাগিরি করবে, এক একটা দল আসবে, তাদেরকে আমাকে এত এত টাকা দিতে হবে। এই মস্তানিগুলো থাকলে পরে, পলিটিক্যাল আনরেস্ট থাকলে, পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে পরে কখনো কোথাও কোনো আর্থসামাজিক উন্নতি হয় না, কারণ সেখানে ব্যবসা আসবে না, বাণিজ্য, ব্যবসা, লগ্নি কিছুই আসবে না। ফলে আপনি সেখানে করবেনটা কী করে? সবথেকে বড় জিনিস হচ্ছে তেজস আসলে, তেজসের কাজ হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিরতাটা আনতে হয়। কারণ যে কোনো ব্যবসাদার প্রথমে দেখে যে আমার রাজনৈতিক স্থিরতা আছে কিনা, তাহলেই তারা সেখানে লগ্নি করতে আসবে। তাদেরকে যদি আপনি সেই ধরনের একটা এনভায়রনমেন্ট করে দেন, অনুকূল পরিস্থিতি তাকে যদি দেন, সে আসবে কাজ করতে। তো সে আসলে পরে তখন অটোমেটিক্যালি আপনার ছেলেমেয়েদের কাজ হবে। কিন্তু এখানে আবার আর একটা ব্যাপার আছে যেটা তেজস বিশ্বাস করে, সেটা হচ্ছে বাইরে থেকে যারা আসবে, যে সমস্ত ব্যবসাদাররা, লগ্নি করতে হোক, ব্যবসা করতে হোক, শিল্প করতে হোক, যাই করতে হোক, সেখানে আমরা ডেফিনেটলি এটা জোর করব। এবং আমাদের একটা আমরা বেসিক্যালি পিপিপি মডেলে বিশ্বাস করি। সুতরাং সেখানে আমাদের কন্ডিশনই থাকবে বাংলার ছেলেমেয়েদেরকে তাদের যথাযুক্ত তাদেরকে অপরচুনিটি দিতে হবে, তাদেরকে আগে সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে কাজ দিতে হবে, তারপরে বাইরে।